চেয়ারম্যান স্যার তো কানেক্ট হয়েছেন, আমরা প্রোগ্রামটা শুরু করি। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য। আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধান অতিথি উনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন। বাই দিস টাইম আমরা আমাদের প্রোগ্রাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পুঁজিবাজার উন্নয়নে বিনিয়োগ শিক্ষার গুরুত্ব এটি আমরা শুরু করে দিচ্ছি। আমরা জানি পুঁজিবাজার একটি অত্যন্ত টেকনিক্যাল, সংবেদনশীল এবং তথ্য সমৃদ্ধপূর্ণ একটি জায়গা। তাই এখানে জেনে শুনে বুঝে বিনিয়োগ করলে লাভবান হওয়া যায়। আমরা আশা করব আমাদের বিনিয়োগকারীরা বিনিয়োগের পূর্বে যথেষ্ট সচেতন। শুধু আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জনাব সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আলোচনা অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করবেন মোহাম্মদ মনিরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট জনাব হাসান ইমাম রুবেল। শুধু এবার আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিএমবিএ প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমানকে অনুরোধ করছি। সুধী মণ্ডলী, বিএমবিএ প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান। ধন্যবাদ। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের অনুষ্ঠান পুঁজিবাজার উন্নয়নে বিনিয়োগ শিক্ষার গুরুত্ব অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা, আমাদের বিশেষ অতিথি প্রফেসর শিবলি রুবায়েতুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। উপস্থিত আছেন আমাদের কিনোট স্পিকার জনাব মনিরুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। ডিসকাসেন্ট হিসেবে আছেন আমাদের ডিবি এর প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন, আমাদের জার্নালিস্ট ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট জনাব হাসান ইমাম রুবেল। উপস্থিত বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। উপস্থিত বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপস্থিত আমাদের মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সদস্যবৃন্দ, আইসিবির প্রতিনিধি, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি, সুধী মণ্ডলী এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি 2017 সাল থেকে আমরা বিশ্ব বিনিয়োগ সপ্তাহ পালন করে আসতেছি। এটি একটি আইএসকিউর উদ্যোগ। আইএসকিউর মেম্বার হিসেবে আমরা আইএসকিউকে অনুসরণ করে এই প্রোগ্রামটা আমরা করে আসতেছি। আমরা সকলেই জানি যে আমরা যে কাজই করি না কেন সেই কাজের জন্য আমাদের একটি জ্ঞানের প্রয়োজন হয়। তো বিনিয়োগের ক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় এই বিষয়ে যে বিস্তারিত জ্ঞান জানা প্রয়োজন, সফলতার জন্য যে জ্ঞানের প্রয়োজন, এই জায়গাটা অনেক সময় আমরা ভুল করে থাকি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে যে বিনিয়োগ শিক্ষার জন্য যথেষ্ট সেইটা মনে করার কারণ নেই। কারণ আমরা অনেক সময় দেখেছি যে আমরা অনেক গণমাধ্যমে পত্রপত্রিকার বা বিভিন্ন আলাপ আলোচনায় আমরা দেখেছি যে অনেক প্রাতিষ্ঠানিক সুশিক্ষিত ব্যক্তিরাও পুঁজিবাজার সম্পর্কে বা বিনিয়োগ সম্পর্কে অনেক সময় ভুল ব্যাখ্যা দিয়ে ফেলেন। যেমন কিছুদিন আগে আমি একজন খুব অতি পরিচিত ব্যক্তির রেফারেন্স দিয়ে একটি প্রকাশনা দেখেছি যে উনি বলেছেন পুঁজিবাজার অনেক চাঙ্গা, এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। তো আমার মনে হয় যে এই যে বিনিয়োগ শিক্ষাটা, এই
ধরনের উদ্ভট বা অপ্রাসঙ্গিক বিষয়গুলো থেকে আমাদেরকে রক্ষা করবে এবং পুঁজি বাজারে আমাদের অংশগ্রহণ, পুঁজি বাজারের পরিধি বিস্তার লাভে বিনিয়োগ শিক্ষার গুরুত্ব অসীম। আমরা মনে করি যে বিনিয়োগকারী হওয়ার আগে বিনিয়োগ শিক্ষা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। আমাদের দেশের অর্থনীতি অনেক সম্ভাবনাময় এবং অনেক অগ্রযাত্রা হচ্ছে। আগামীতে আমরা আরো সামনে এগিয়ে যাব, কিন্তু সার্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পুঁজিবাজার। তাই আমরা মনে করি পুঁজিবাজারের সাথে যারা বিনিয়োগের সাথে যারা সংশ্লিষ্ট হতে চায় তাদের জন্য সংযুক্ত হওয়ার আগেই বিনিয়োগ শিক্ষাটা গ্রহণ করা, বিনিয়োগ শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়াটা খুব জরুরি। আজকে আমরা কিনু স্পিকারের আমরা প্রেজেন্টেশন দেখব এবং ডিসকাশনতে বক্তব্য শুনবো এবং আমাদের মাননীয় বিশেষ অতিথি, প্রধান অতিথি, ওনাদের বক্তব্য আমরা শুনবো। সেখান থেকে আমরা বিনিয়োগ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা আরো অনেক জানার সুযোগ হবে। আমি আর আমার বক্তব্য না বাড়িয়ে আমরা আমাদের আলোচক, প্রেজেন্টার এবং অতিথিদের বক্তব্য শোনার জন্য প্রত্যাশা থাকলাম। আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জনাব সাইদুর রহমান। আজকের অনুষ্ঠানের সভাপতি আপনি আমাকে একটু অনুষ্ঠানের পরিবর্তন করতে বলেছিলেন। আমাদের মাননীয় বিশেষ অতিথি, মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, উনি বিশেষ জরুরি একটি কাজ থাকায় উনি অনুরোধ করেছিলেন যে ওনার বক্তব্য যেন আগে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমি আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম স্যারকে তার বক্তব্যটা দেওয়ার জন্য অনুরোধ করছি। মূল প্রবন্ধের আগেই আমি স্যারকে দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ আপনাকে সঞ্চালক মহোদয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জরুরি বৈঠক থাকায় আমাকে একটু যেতে হচ্ছে বলে আমি আপনাদের এই অনুষ্ঠানের হয়তো একটু পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলাম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনকে এবং তার সাথে সংশ্লিষ্ট সবাইকে এরকম একটু সময় উপযোগী একটি বিষয়ে আজকের এই আয়োজনটি করার জন্য। আমি প্রথমেই সম্মান জানাই আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাদুল মানের মাহমুদকে। আশা করি উনি খুব শিগগিরই আরেকটি অনুষ্ঠান থেকে আমাদের সাথে জয়েন করবেন। আর তাছাড়াও সম্মান জানাই এবং আমার সালাম এখানে আজকের যারা উপস্থিত আছেন, আমার বিসেক এবং ক্যাপিটাল মার্কেটের সকল পার্টিসিপেন্ট, ইন্টারমিডিয়ারিজ এবং সংশ্লিষ্ট সকলকে, এবং বিশেষভাবে আমাদের সাংবাদিক ভাই ও বোনকে। আমার যে বিষয়টি আমার আজকের প্রধান ওপেনিং স্পিচে সাইদুর রহমান সাহেব বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল মার্কেট এখন একটা ম্যাচিউর স্টেজের দিকে যাচ্ছে এবং এই ম্যাচিউর স্টেজে যাওয়ার সময় আমাদের সবাইকেই ম্যাচিউর বিহেভ করতে হবে। আমাদের জানতে হবে কোনটা কি প্রোডাক্ট, কোনটার কি বিহেভিয়ার, কোনটার কি অ্যাটিটিউড, কোনটার কি রিটার্ন, কোনটার কি ধরনের সুবিধা অসুবিধা আছে, কোনটার কি অপরচুনিটি, কোনটার কি খারাপ দিক আছে, এবং যে কোনো বিষয়ে আমাদের যে কোনো কিছু পর্যালোচনা করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। সেটা করতে গিয়ে আমাদের শিক্ষার প্রয়োজন। যে কোনো বিষয়ে শিক্ষা ছাড়া কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই যে কোনো বিষয়ের শিক্ষার সাথে এরকম হাইলি টেকনিক্যাল একটি বিষয়ে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমি তাই মনে করি যে আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে যে একাডেমি ফর সিকিউরিটি মার্কেট এবং ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট আছে, এই দুইটা প্রতিষ্ঠানে রেগুলার বিনিয়োগ শিক্ষার বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। কোভিড চলাকালীন সময়েও বিনিয়োগ শিক্ষার অনলাইন এবং কিছু কিছু সময় প্রেজেন্সের মাধ্যমে আমাদের ক্লাস এবং শিক্ষা কার্যক্রম, গবেষণা এবং বিভিন্ন কোর্স সম্পন্ন হয়েছে এবং হচ্ছে। আমরা অনুরোধ করব যাদের বিনিয়োগ শিক্ষা বা বিনিয়োগে আগ্রহ আছে, যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করতে চান বা বিনিয়োগ করতে চান, সবাই এই সুযোগ নেবেন এবং এই বিনিয়োগ শিক্ষার মাধ্যমেই আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। অনেক সময় এরকম হয় যে অনেকেই ম্যাচিউর বিহেভ করে,
বাট অল্প কয়েকজন ভুলভাবে ভুল শিক্ষা বা ভুল ইনফরমেশন বা ভুল ধারণা থেকে এমন কিছু কাজ করে ফেলেন যখন অন্যান্যদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিনিয়োগ শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া সাইদুর রহমান সাহেব যে কথাটি বললেন খুব গুরুত্বপূর্ণ। ক্যাপিটাল মার্কেট একটি টোটালি টেকনিক্যাল বিষয়, এখানে অনেক কিছু জানা বোঝার ব্যাপার আছে। আমাদের অনেকে এই ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার নিয়ে এমন সব সুইপিং কমেন্ট করে ফেলেন যখন এই সংবেদনশীল এরকম একটি স্পর্শকাতর মার্কেটে ব্যাপক ক্ষতি হয়ে যায়। আমাদের অনেকে আছেন দায়িত্বশীল পজিশনে যারা আমানতকারী এবং বিনিয়োগকারীর মধ্যে ডিফারেন্সটাই বুঝেন না, এবং এই আমানতকারী বিনিয়োগকারীর মধ্যে ডিফারেন্স না বুঝে এমন সব কথা এবং কাজ করে ফেলেন যখন আমাদের মার্কেটের অনেক ক্ষতি হয়ে যায়। তাই বেসিক্স গুলাও জানতে হবে, সেই সাথে যদি দায়িত্বে থাকেন আপনাকে আরো ডিটেলে যেতে হবে। আমাদের এই মার্কেটটি আবার বলছি খুবই স্পর্শকাতর, খুবই সংবেদনশীল। এখানে কোনোভাবেও অন্য কারোর আচরণ বা অন্য কারোর সৃষ্ট প্যানিক যাতে বাজারের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। তাই আজকে এই সুন্দর আয়োজনের মাধ্যমে এই বিনিয়োগ শিক্ষার গুরুত্ব নিয়ে যে আলোচনা আজকে হতে যাচ্ছে, কিনোট স্পিকার সহ অন্যরা যারা এর সাথে সংশ্লিষ্ট, আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আবারও বিনিয়োগ শিক্ষার গুরুত্বটি সবার সামনে তুলে ধরার জন্য মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন সহ আয়োজক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন স্যারকে। স্যার মানে আমাদের জন্য স্যারের যে ভালোবাসা তার প্রমাণস্বরূপ স্যার এক গাড়িতে বসে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করেছেন, যার জন্য স্যারকে আমাদের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে, ক্যাপিটাল মার্কেটের যারা আমরা স্যারের সাথে সামহাউ অ্যাসোসিয়েটেড, আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। মূল প্রবন্ধ পাঠ করবেন মোহাম্মদ মনিরুল জামান, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। মোহাম্মদ মনিরুল জামান, আপনাকে অনুরোধ করছি মূল প্রবন্ধ পাঠ করার জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত চিফ গেস্ট মিস্টার সালমান এফ রহমান এমপি, স্পেশাল গেস্ট প্রফেসর শিবলি রুবাইয়াতুল ইসলাম, বিএমবি এর প্রেসিডেন্ট মিস্টার সাইদুর রহমান, আজকের ডিসকাশনের মধ্যে রয়েছেন মিস্টার শরীফ আনোয়ার হোসেন, প্রেসিডেন্ট ডিবিএ, এবং মিস্টার হাসান ইমাম রুবেল, প্রেসিডেন্ট সিএমজিএফ। এছাড়াও সাথে আছেন ক্যাপিটাল মার্কেটের স্টেক হোল্ডার, এসিসি এবং স্টক এক্সচেঞ্জের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে দুপুরে শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, হয়তোবা অনেকের জন্যই এই জিনিসগুলো খুবই সাদামাটা মনে হবে, বাট আমরা যখন আমাদের বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন অ্যাডভাইস নিয়ে যখন তাদের সামনে আমরা যাই, তখন যে বিষয়গুলো দিকে আমরা নজর রাখতে পারি বা ফোকাস হইতে তাদেরকে বলতে পারি, সেই বিষয়গুলো কিছু বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সামনে বলবো। এটা আপনারা ক্যাপিটাল মার্কেটের অনেক সুদক্ষ এবং অনেক অভিজ্ঞজন এখানে আছেন, সো আপনারা খুব সহজভাবে জিনিসগুলো নেবেন, এটুকুই আশা করি। আমি রবার্ট কিওসাকির একটি ক্যাপিটাল মার্কেটের জন্য একটা মাস্টার সার্কুলার আছে, তো এখানে যেটা হচ্ছে আমাদের এফআই এর জন্য একটা মাস্টার সার্কুলার নাম্বার 12 2015 এর 29 জুনে দিয়েছে। মার্কেটের জন্য আরেকটা সার্কুলার। আচ্ছা, সো ধন্যবাদ। প্রথমে আমি একটা বিষয়ের একটা পার্সোনাল ইনভেস্টিং নিয়ে একটা বই আছে রবার্ট কিওসাকির,
বেস্ট সেলিং বুক, এটা রিচ ড্যাড পুয়ার ড্যাড, সেই বইটার রেফারেন্সে আমি কিছু কথা বলবো। উনি বলেছেন যে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি এই বিষয়টি ইভেন ডেভেলপ ওয়ার্ল্ডের যে MBA স্কুল সেখানেও ঠিক মতো শেখানো হয় না। এখানে মোস্টলি লিটারেচার জিনিসগুলোই দেখানো হয়, কিন্তু এটার যে প্র্যাকটিক্যাল আসপেক্ট সেই জিনিসগুলো নিয়ে খুব একটা হাইলাইট করা হয় না। তো উনি বলেছেন যে অ্যাসেট এবং লায়াবিলিটি এই দুটো জিনিস আমাদেরকে ভালোভাবে চিনতে হবে। যদিও খুব মনে হচ্ছে সাদামাটা একটা কনসেপ্ট, কিন্তু উনার কাছে মনে হচ্ছে উনি যেটা ডিফাইন করেছেন যে অ্যাসেট হলো এমন একটা জিনিস যেটার মাধ্যমে, যেটা থাকলে আমাদের পকেটে টাকা আসে, আর লায়াবিলিটি এমন একটা জিনিস যার কারণে আমাদের পকেট থেকে টাকা চলে যায়। তো সাপোজ একজন ব্যাংক থেকে লোন নিয়ে একটা বাড়ি কিনলেন, তো আমাদের সবার কাছে মনে হবে যে এটা তো অবশ্যই একটা অ্যাসেট তৈরি করলো, কিন্তু উনার দৃষ্টিতে এটা একটা লায়াবিলিটি, বিকজ এখানে প্রত্যেক মাসে তাকে একটা বড় অঙ্কের ব্যাংক ইন্টারেস্ট গুনতে হয়। এবং যারা ব্যাংকের লোন নিয়েছেন তারা জানেন যে হয়তো বা 6 বছর পরে আপনি 1 কোটি টাকা লোন দিলেন, 6 বছর ধরে 1 কোটি টাকা শোধ করবেন, তারপর 6 বছর পরে দেখবেন যে 1 কোটি টাকা আরো বাকি পড়ে আছে। সো এটা পাওয়ার অফ কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেটের যে মেকানিজম গুলো, এগুলোর জন্য এটা হয়ে থাকে। এর পরবর্তীতে যে জিনিসটা উনি এক্সপ্লেন করেছেন যে আমাদের সোসাইটিতে যদি আমরা সমস্ত পপুলেশনটাকে 3টা ভাগে ভাগ করি, যে রিচ ক্লাস, মিডল ইনকাম ক্লাস এবং পুয়ার ক্লাস, তো তাদের প্রত্যেকেরই একটা ব্যালেন্স শিট উনি ড্র করেছেন। তো দেখা যায় যে পুয়ার সেগমেন্টে যারা আছে তাদের ইনকাম আছে, এবং ইনকাম যতটুকু তার থেকে হয়তো বা এক্সপেন্সটা সমান সমান, এবং এই জন্য দেখা যায় যে তাদের যে ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লায়াবিলিটি এই দুটো ঘরই ফাঁকা, তাদের কোনো অ্যাসেটও নয়, কোনো লায়াবিলিটি নয়। আচ্ছা, এরপর মিডিল ইনকাম ক্লাসের সেগমেন্টটাতে যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে এখানে ইনকাম যা তার তুলনায় দেখা যাবে যে এক্সপেন্স বেশি। কিভাবে? তারা হয়তো বা ক্রেডিট কার্ডে লোন নিয়েছেন, ব্যাংক লোন নিয়েছেন, এবং তাদের জন্য বিভিন্ন ধরনের লায়াবিলিটি তৈরি হয়ে আছে, এবং তাদের যে অ্যাসেটের খাতাটা সেটা একটা শূন্য। এরপরে যারা রিচ ক্লাস, এই সেগমেন্টটা দেখা যাবে যে যারা ইনকাম যা করেছেন তার থেকে এক্সপেন্সের পরিমাণটা কম, এবং তাদের ইনকাম শুধু স্যালারি ইনকাম না, তাদের ইনকামে আছে এখানে ডিভিডেন্ড ইনকাম, তাদের এখানে আছে ইন্টারেস্ট ইনকাম, রেন্টাল ইনকাম, এবং তাদের একটা ব্যালেন্স শিটে দেখবেন যে এখানে অ্যাসেট একটা ক্লাস তৈরি হয়েছে যেটা অন্য শ্রেণীগুলোতে ছিল না, এবং তাদের অ্যাসেটের পরিমাণ লায়াবিলিটির তুলনায় বেশি। সো তারা যদিও ধরেন যে শুক্র শনিবারে তার কোনো কাজ করছেন না, কিন্তু তাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো আর্ন করছে। হ্যাঁ, those assets are not sleeping even though the person itself is sleeping. কি টু ফাইন্যান্সিয়াল সাকসেস, এখানে 50-30-20 একটা রুল আছে, যে এখানে আমার যে মান্থলি ইনকাম সেটা আমি কিভাবে খরচ করবো। এখানে নিড বেসিসে 50% খরচ করতে হবে। ওয়ান্স মানে আমাদের ইচ্ছা যেগুলো হয়তো বা অ্যাভেলেবল, সেখানে হয়তো বা 30% আমার খরচ চলে যায়, আর সেভিংস আমরা 20% যদি করি, সেটা একটা গুড প্র্যাকটিস। এবং আমাদের টার্গেট হওয়া উচিত যে আমাদের যে ওয়ান্টস এই সেগমেন্টটা থেকে এটা সেভিং সেগমেন্টে এটা ট্রান্সফার করা। কি টু ফাইন্যান্সিয়াল সাকসেস, এটা অ্যাসেট অ্যালোকেশন নিয়ে একটা রুল অফ থাম্ব আছে, যে আপনি কোন বয়সে কতটুকু অ্যাসেট আপনার স্টকে রাখবেন আর কতটুকু আপনি এফডিআর বা কোনো ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট রাখবেন। সো 100 মাইনাস ইউর এজ, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালোকেশন। সাপোজ আপনার বয়স যদি 30 হয়, তাহলে 30% আপনি ফিক্সড ইনকাম যে এফডিআর বা বন্ড এগুলোতে রাখবেন, এবং 70% আপনি স্টকে রাখবেন। সিমিলারলি আপনার বয়স যদি 50 হয়, তাহলে আপনি 50% স্টকে রাখবেন এবং 50% বন্ডে রাখবেন। এর কারণ হিসেবে যেটা বলা যায় যে আপনি যখন ইয়াং এজে আছেন তখন আপনার রিস্ক টেকিং অ্যাবিলিটি বেশি, এবং ইফ ইউ মেক এনি মিস্টেক, আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ইনভেস্টমেন্টে লস হয়, তাহলে সেটা আপনি রিকভার করার একটা সুযোগ পাবেন। আমাদের লাইফের বিভিন্ন ধরনের গোল আছে, যেরকম আমরা হয়তো বা একটা ড্রিম কার কিনতে চাই, একটা সুন্দর বাসা করতে চাই, বা চিলড্রেনদের যে এডুকেশন সেটাও এখন এক্সপেন্সিভ হয়ে গেছে। তো এগুলোর জন্য আমাদের একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দরকার আছে। আমরা যদি স্টেজেস অফ ইনকাম দেখি, যে আমরা
25 বছর বয়স থেকে ইনকাম শুরু করি এবং এটা বাড়তে বাড়তে আমাদের রিটায়ারমেন্ট এজে যে অ্যাকুমুলেশন অফ ওয়েলথ এর ম্যাক্সিমাম স্টেজে যায়, তারপরে যখন আমরা রিটায়ার করছি তখন কিন্তু আমার ইনকামটা একেবারে বন্ধ হয়ে যায়। সো এই লেভেলে এসে আপনার কিন্তু খরচটা আরো বেড়ে যায়, কারণ আপনার ওল্ড এজের বিভিন্ন কমপ্লিকেশনস আছে, প্লাস হচ্ছে যে ফ্যামিলি মেইনটেনেন্স এক্সপেন্স তখন আরো বেড়ে যায়। সো আমরা 60 বছর পর এমন একটা সিচুয়েশনে পড়বো যখন আমাদের এক্সপেন্সটা অনেক বেড়ে যাবে কিন্তু ইনকামটা প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা একটা অ্যাসেট বিল্ড আপ করতে পারি, যে অ্যাসেটটা আমাদেরকে রিটায়ারমেন্ট এজে হেল্প করবে। সো ওয়ারেন বাফেট বলেছিলেন যে আমার বয়স যখন 11 বছর ছিল আমি তখন আমার জীবনে প্রথম ইনভেস্টমেন্টটা করেছিলাম। সো এই স্লাইডটাতে দেখানো হয়েছে যে 1 লাখ টাকা কেউ যদি 5 বছর আগে আর কেউ 5 বছর পরে যদি বিনিয়োগ করে থাকে এবং তাহলে একটা সময় পরে গিয়ে তার রিটার্নসটা কিরকম হয়। সো এখানে দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা এখানে 66 লাখ টাকা হয়ে গেছে, আর 5 বছর পরে যিনি করেছেন তারটা 37 লক্ষ টাকা হয়েছে। এটা 15% সিএজিআর রিটার্ন অ্যাজিউম করে। সো 5 বছর আগে বিনিয়োগ করার জন্য তার যে রিটার্নটা আরেকজনের তুলনায় 74% বেশি হয়েছে। এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে যে একজনের বয়স 35, আরেকজনের বয়স 25। দিস গাই ইজ ইয়াঙ্গার। সো সে 25 বছর বয়স থেকে যদি 5,000 টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করে, 35 বছর ধরে ইনভেস্ট করলো, তার 21 লাখ টোটাল ইনভেস্টমেন্ট। আর এদিকে 35 বছর বয়স, প্রথম কলামটাতে 35 বছর বয়স্ক যিনি, উনি প্রত্যেক মাসে 15,000 করে ইনভেস্ট করছেন, 25 বছর ধরে উনি বিনিয়োগ করলেন মোট 45 লাখ। তার রিটায়ারমেন্ট বেনিফিট হবে 4 কোটি টাকা। আর ডান পাশে যিনি ইয়াঙ্গার এজ থেকে 10 বছর আগে থেকে যিনি মাত্র অল্প টাকা, তার 1/3, 15,000 1/3 হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা কিন্তু এটা 10 বছর আগে থেকে শুরু করেছে, সেখানে তার বেনিফিট হচ্ছে 5 কোটি 60 লক্ষ টাকা, এবং এখানে 15% সিএজিআর রিটার্ন ধরা হয়েছে। সো একটু আমরা যদি আর্লি এজ থেকে যদি ইনভেস্টমেন্টটা শুরু করি, সেটার রিটায়ারমেন্ট বেনিফিটটা এটা অনেক গুণ হয়ে যায়। ট্যাক্স বেনিফিট, আমাদের ইনভেস্টমেন্টটা অবশ্যই ট্যাক্স ফ্রেন্ডলি হতে হবে। আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন ইনস্ট্রুমেন্টে আমরা ট্যাক্সের হাইয়েস্ট বেনিফিটটা পেতে পারি। সরকার বিভিন্ন ধরনের সুযোগ দিয়েছে, সেই সুযোগগুলো আমাদেরকে যথোপযুক্ত ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি সঞ্চয়পত্রে খুবই অল্প ট্যাক্স রয়েছে এবং সেটাই অ্যাট সোর্স ফাইনাল। মিউচুয়াল ফান্ড এবং আমাদের যে ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রোডাক্টগুলো আছে সেগুলোতেও যে ইনকামটা হয়, ক্যাপিটাল গেইনটা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা হয়তো বা এফডিআর এ টাকা রেখে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশেই যে এফডিআর রেটটা ইনফ্লেশন রেটের প্রায় সমান, যার ফলে এখানে আমাদের অ্যাসেটটা কিন্তু গ্রো করছে না। আমরা যদি আমাদের অ্যাসেটটাকে ট্রুলি গ্রো করাতে চাই তাহলে আমাদেরকে এমন একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করতে হবে যেটার রিটার্নটা ইনফ্লেশনের থেকে অনেক বেশি, এবং তখনই আপনার ওয়েলথটা বিল্ড আপ হবে। আমাদের যে ইকুইটি মার্কেট সেটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টে ইভেন ব্লু চিপ কোম্পানিগুলোতেও ভালো রিটার্ন দিয়েছে, যদিও গত 10 বছরে আমরা জানি যে আমাদের মার্কেটটা খারাপ ছিল 2010-এর ক্র্যাশের পর থেকে। তো এখানে 2019-এর ডিসেম্বর পর্যন্ত একটা ক্যালকুলেশন করা হয়েছিল, এখানে দেখা যাচ্ছিল যে আমাদের অধিকাংশ ভালো যে ব্লু চিপ কোম্পানিগুলো আছে তারা 10 থেকে 20% এভারেজ, অ্যানুয়াল এভারেজ রিটার্ন জেনারেট করেছে। এবং এই কোম্পানিগুলোর যদি ক্রাইটেরিয়াগুলো দেখি তাহলে দে হ্যাভ গুড কর্পোরেট গভর্নেন্স, তারপরে তাদের এভারেজ রিটার্ন অন ইকুইটি 10% বা তারও বেশি হবে, অনেক বেশি হবে কিছু কিছু ক্ষেত্রে, এবং তাদের রিটার্ন পটেনশিয়ালটা দেখা যাবে যে তারা তাদের বিজনেসটা 15% বা তার বেশি রেটে গ্রো করছে। সো হাউ টু স্টার্ট ইনভেস্টিং ইন দ্য ক্যাপিটাল মার্কেট, এটা আমাদের মার্চেন্ট ব্যাংকগুলোর ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রোডাক্ট আছে, যেখানে কোনো বিনিয়োগকারী যদি আমাদেরকে টাকা দিয়ে যান আমরা তার টাকাটা ম্যানেজ করে দিই। আর নন ডিসক্রিশনারি প্রোডাক্টও আমাদের আছে, যে ক্লায়েন্ট নিজেই যদি বাই সেল করতে চান সেই প্রোডাক্টেরও আমরা সুযোগটা করে দিই। সো কনক্লুডিং রিমার্কস হিসাবে আমি যেটা বলতে চাই যে ওয়ারেন বাফেট বলেছেন যে ইনভেস্টমেন্ট করার আগে ওনার 3টা ক্রাইটেরিয়া, ব্রডলি স্পিকিং 3টা ক্রাইটেরিয়া ফলো করেন। সেটা হচ্ছে যে ইট হ্যাজ টু বি এ গুড বিজনেস, যে ব্যবসাটা সহজে বোঝা যায়, যেটার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে মার্কেটে। ইট হ্যাজ টু বি ম্যানেজ বাই গুড পিপল অ্যান্ড the stock is available at a good price, মানে হচ্ছে যে ওটা অতি মূল্যায়িত না, যখন এটা একটা
তার একটা রিজনেবল প্রাইসে যদি পাওয়া যায় বা চিপ প্রাইসে যদি পাওয়া যায় তাহলে তিনি সেই কোম্পানিতে বিনিয়োগ করেন। সো আমার এটুকুই আমার বক্তব্য ছিল। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ মনিরুজ্জামান। বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আপনার আজকের এই মূল প্রবন্ধ। বয়সের যে তারতম্য এবং কোন বয়সে কিরকম ইনভেস্টমেন্ট করলে কিরকম ভাবে বেশি লাভ করা যায় তার একটি হিসাব আমরা দেখতে পেলাম। চমৎপ্রদ একটি মূল প্রবন্ধ পাঠ হয়েছে। এখন আমরা আলোচনার জন্য অনুরোধ করব ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট জনাব হাসান ইমাম রুবেলকে। সুধীমণ্ডলী, জনাব হাসান ইমাম রুবেল। রুবেল ভাই একটু হাসান ইমাম আনমিউট রুবেল, করে আপনি নেন। কি আমাকে শুনতে পাচ্ছেন? রুবেল ভাই একটু আনমিউট করে নেন, আনমিউট করে নেন আপনি। হ্যাঁ মুস্তাফিজ, মুস্তাফিজ, হাসান ইমাম রুবেল। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি কাইন্ডলি যদি শুরু করতেন। হ্যাঁ, আমাদের প্রধান অতিথি মহোদয় রিয়াজ সাহেব, আমাদের প্রধান অতিথি মহোদয় কানেক্ট হচ্ছেন মনে হয়। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? জি রুবেল ভাই, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের বিনিয়োগ শিক্ষার গুরুত্বের উপরে এই যে ওয়েবিনার হচ্ছে, ওয়েবিনারের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, আজকের এই ওয়েবিনারের সভাপতি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাইদুর রহমান, কিনোট স্পিকার এবং অন্যান্য ডিসকাসেন্ট এবং যারা ওয়েবিনারে সংযুক্ত রয়েছেন তাদের প্রত্যেককেই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের এবং আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নিঃসন্দেহে এটি একটি সময়োচিত একটি আলোচ্য সূচি, যেটি বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজন করেছে। ইতিমধ্যে আমরা আমাদের যে কিনোট স্পিকার তার বক্তব্য যেটি উপস্থাপন করেছেন সেটি আমি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছি এবং শুনেছি। এটি খুবই চমকপ্রদ এবং কিছু বিষয় রয়েছে যেটি নতুন করে আমাদের ভাবনার অবকাশ ঘটায়। তবে এটি আমরা বিনিয়োগ শিক্ষার বিষয়ে যদি দুটো ভাগ করি, যারা ইতিমধ্যে বিনিয়োগে আছেন তাদের একটি শিক্ষার বিষয় এবং যারা বিনিয়োগে এখনো আসে বা সম্ভাব্য বিনিয়োগকারী তাদের একটি। তো আমার কাছে মনে হয়েছে যে যে কিনোটটি উপস্থাপন করা হয়েছে সেটি মূলত যারা এখনো বিনিয়োগে আসেননি বা সম্ভাব্য বিনিয়োগকারী তাদেরকে বেশি অ্যাড্রেস করা হয়েছে এবং এটি মানে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সাংস্কৃতিক ভাবে আমরা এক ধরনের কালচারালি আমরা হচ্ছে যতটা না ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ব্যাংক বা সঞ্চয়পত্রে টাকা রাখতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক তার ততটাই আমাদের অস্বাচ্ছন্দ্য বোধ করি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেট বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগে। তাই আমার কাছে মনে হয়েছে যে এই পেপারসটি ব্যাপক জনসাধারণের মধ্যে নিয়ে যাওয়া এবং বিশেষ করে স্কুল এবং কলেজের যারা ছাত্র শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে এটি নিয়ে যাওয়া এবং এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন
সাধনের জন্য এই পেপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি আমি আসলে আজকের যে আলোচ্য সূচি, সেই আলোচ্য সূচির শিক্ষার, বিনিয়োগ শিক্ষার গুরুত্বের উপরে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে বিনিয়োগ শিক্ষার যে গুরুত্ব, মানে শিক্ষার গুরুত্ব আসলে আমাদের কিন্তু বিভিন্ন চলে আসবে আগামী 10 থেকে 15 মিনিটের ধর্মেও কিন্তু এই শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী তারা জানি যে, বা ইসলাম ধর্মের বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। এমনকি আমাদের মহানবী বলেছেন যে শিক্ষার জন্য প্রয়োজনে শুধু চীন পর্যন্ত যাও। সুতরাং শিক্ষার গুরুত্ব যে নতুন করে এটি বলবার কিছু নেই। এখানে যে কোনো কাজে যেতে হলে এবং জীবন নির্বাহ করতে হলে আপনাকে পারিপার্শ্বিকতা সম্পর্কে অবহিত হতে হবে, জানতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে। এবং এটি হচ্ছে মানুষ হিসেবে টিকে থাকার এবং আধুনিক মানুষ হিসেবে টিকে থাকার মূল শর্ত। এবং আপনি যখন বিনিয়োগ করতে যাবেন তখন অবশ্যই আরো বেশি শিক্ষার প্রয়োজন রয়েছে। এবং সেটি একাডেমিক ভাবে হতে পারে, বা বাংলাদেশে বা সারা পৃথিবীতেই যারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করে সেখানে ইকোনমিক্স, ফাইন্যান্স সাবজেক্ট তো রয়েছেই, সেই জায়গা থেকে সেই সমস্ত বিষয় যারা পড়ে আসেন তারা তো বিষয়গুলো সম্পর্কে অবহিত থাকেনি। কিন্তু যারা অন্যান্য ডিসিপ্লিন থেকে আসেন কিন্তু ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে চান, বা এই জাতীয় ঝুঁকিপূর্ণ বাজারে, মানে ঝুঁকি রয়েছে, বিনিয়োগের ঝুঁকি রয়েছে, এই ধরনের বাজারে বিনিয়োগ করতে চান, তাদের জন্য বিশেষ করে শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা শিক্ষা গ্রহণ করলেই কি যথাযথভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারি, বা যথাযথভাবে সেই ভূমিকাটা পালন করতে পারি? এটি সব সময়ই না এরকম যে ঘটে তা নয়। বিশেষ করে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে আমাদের যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলে চিনি এবং যাদের সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে তারা সাধারণ যারা বিনিয়োগকারী বা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের তুলনায় একটু বেশি বোঝেন, তাদের ওই বিষয়ক যথাযথ জ্ঞান, লেখাপড়া রয়েছে এবং বাজারকে যথাযথভাবে বিশ্লেষণ করে তারা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন এবং নিতে সক্ষম। কিন্তু আমরা যদি তাদের প্রকৃতি এবং তাদের চর্চা বিশ্লেষণ করি তাহলে দেখব যে সাধারণ বিনিয়োগকারীরা যেরকম আচরণ করে থাকেন মার্কেটে, যখন মার্কেট উত্থান বা পতনের দিকে যায়, আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি বড় অংশ একই রকম আচরণ করে থাকেন। সুতরাং সবসময় যে শিক্ষা সঠিক সিদ্ধান্ত নিতে বা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক পরিবর্তন আনতে সক্ষম, সেটি কিন্তু সবসময় ঘটছে না, আমরা সেটি দেখছি না। এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষার আগে আরেকটি শব্দ যুক্ত করা দরকার, সেটি হচ্ছে নৈতিক শিক্ষা। এবং আমাদের ক্যাপিটাল মার্কেটে যেটি আমরা দেখি এই শিক্ষাটিরই মূল অভাব রয়েছে। এবং পুঁজির যেটি চরিত্র ক্যাপিটালের সারা পৃথিবীতে একটি চরিত্র, সেটি আসলে প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায় এবং পুঁজি সবসময় এমন ভাবে আগ্রাসী রূপে ধাবিত হতে থাকে, সে তার সামনে সবকিছুকেই গিলে ফেলতে চায়। এবং এই গিলে ফেলতে চাই বলেই রাষ্ট্রগুলো কিন্তু বিভিন্ন আইন কানুন দিয়ে যিনি বিনিয়োগকারীদের নানা ধরনের রেস্ট্রিকশন আরোপ করেছেন এবং করে থাকে, এবং ক্যাপিটাল মার্কেটে সেই কাজটি করে থাকে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা সাধারণ মানুষ পুঁজি বিনিয়োগ করেন বা করে থাকেন তাদের পুঁজি নিরাপত্তা দেবার জন্য তার প্রধান অবজেক্টিভ হচ্ছে এই পুঁজির নিরাপত্তা দেবার জন্য আইন কানুন প্রণয়ন, এবং সেটি যেন সমানভাবে সবার জন্য সমানভাবে প্রয়োগ হতে পারে সেটি নিশ্চিত করা। তো সেই জায়গাতেও আমরা সব সময় দেখেছি যে চেষ্টাটা হয়তো আছে, কিন্তু সবসময় একইভাবে আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলো সেই রোল সবসময় প্লে করতে পেরেছে বা প্রয়োগ করতে পেরেছে, সেটিও সবসময় ঘটেনি। আমরা যদি সাম্প্রতিক সময়ে লক্ষ্য করি যে বীমা খাতের শেয়ার নিয়ে কি ঘটেছে আমরা সবাই অবলোকন করেছি, এবং যে এই শেয়ারটি যেভাবে উল্লম্ফন ঘটেছে, বাজারের বাস্তবতা, অর্থনীতির বাস্তবতা, বিশ্ব বাস্তবতা সবকিছুকে ভুলুণ্ঠিত করে এই শেয়ার প্রাইসের যে উল্লম্ফন, সেটি
আসলে যারা ঘটিয়েছেন তাদের বিনিয়োগ শিক্ষা ছিল না, এটি কেউ অস্বীকার করতে পারবেন না যে ছিল না, ছিল, কিন্তু তারা একটি কার্টেল গঠন করেছেন এবং একটি সংঘবদ্ধ চক্র হিসেবে শেয়ারের প্রাইস নানা ধরনের প্রলোভন দেখিয়ে এবং এটির সঙ্গে রেগুলেটরস, আমি বলবো এস যুক্ত করছি, যে এটার ইনভলভ ছিলেন, বিশেষ করে যে বীমা নিয়ন্ত্রক তাদের পক্ষ থেকে এক ধরনের, আমরা যদি ধারাবাহিকভাবে, এবং এটা এভিডেন্সিয়ালি প্রুফ করা সম্ভব যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে তারাও ইনভলভ ছিলেন কোনো না কোনো ভাবে, বা এটাকে ইনস্টিগেট করেছেন। তো এই ব্যাপারটা হচ্ছে যে এটি আসলে শিক্ষার ব্যাপার না, তারা জানেন যে এরকম একটি ঘটনা ঘটালে এরকম ফলাফল আসবে, কিন্তু সেটা ঘটেছে, এখানে আসলে নৈতিক শিক্ষার অভাব ছিল। সুতরাং আমি বলতে চাই যে আমাদের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দিতে হবে, কারণ আমাদের এখানে যারা সাধারণ মানুষ আসেন তারা সবসময়ই জানেন না যে তারা কি করবেন, এই জন্য তাদের শিক্ষার দরকার আছে। কিন্তু যারা এটাকে নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, তারা তাদেরকে সঠিকভাবে প্রতিরক্ষা দিতে পারছে কিনা এবং সেটি দেবার জন্য নৈতিকভাবে তারা প্রস্তুত কিনা, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটি আমি আজকের এই সেমিনারে উত্থাপন করে রেখে যেতে চাই। এবং আমি আরেকটি বিষয় বলতে চাই যে এই জায়গাটিতে আরেকটি বড় ভূমিকা রয়েছে আমরা যারা গণমাধ্যম কর্মী তাদের, এবং তারা আসলে শিক্ষার কাজটি মানে বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে পারে সবচাইতে বেশি। কারণ হচ্ছে আমাদের এখানে ইতিমধ্যে দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করেছে, একটি হচ্ছে বিআইসিএম আর একটি হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, এবং এই দুটি প্রতিষ্ঠান আছে। এই দুটি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে নিয়মিত প্রশিক্ষণের কাজ চলছে, কিন্তু এটি দিয়ে আমাদের বিনিয়োগকারীর সংখ্যা যেভাবে বাড়ছে, সমস্ত বিনিয়োগকারীকে শিক্ষিত করে তোলা সম্ভব সেটি মনে হয় না, এবং সেটি আসলে পসিবলও না। এই জন্য আমরা যদি গণমাধ্যম কর্মীদেরকে যথাযথভাবে প্রশিক্ষিত করতে পারি এবং তাদের লেখনীর মাধ্যমে যদি এই শিক্ষা কার্যক্রমটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি, তাহলে কাজটা আরেকটু সহজ হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সরাসরি বিনিয়োগকারীদেরকে শিক্ষা তো দেবই, এখানে মধ্যস্থতাকারীর যার একটা বড় ভূমিকা রয়েছে। বাজারে যত বেশি গুজব ছড়ায়, সেই গুজব ছড়ানো এবং বাজার ফেলে দেয়া বা বাজারকে সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্রচার এবং প্রচারণার মূল কাজটি করে আমরা যারা সাংবাদিকতা করি এবং যারা বিভিন্ন ব্রোকারেজ হাউসে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাতায়াত করি, তারা এটা জানি বা বুঝি যে এই কাজটি এই মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই গুজব এবং রিউমার গুলো ছড়ানো হয়, এবং তারা এই কাজটি প্রধানত করে থাকেন। এবং এই গোষ্ঠীকেও আসলে শিক্ষিত করবার বা প্রশিক্ষিত করবার ব্যাপার রয়েছে, এবং বিশেষ করে ট্রেডার যারা হচ্ছে স্পেসিফিক কম্পিউটারের সামনে বসে বিনিয়োগকারীর লেনদেনকে সম্পাদন করে থাকেন, তাদের শিক্ষাটা খুব জরুরি। এবং এই ক্ষেত্রে একটি বার নিশ্চয়ই দেয়া, আমি জানি না আছে কিনা এই মুহূর্তে, কিন্তু এটি থাকা উচিত যে তাকে একটা নির্দিষ্ট একাডেমিক, বিশেষ করে ক্যাপিটাল মার্কেট রিলেটেড নির্দিষ্ট কোর্স কমপ্লিট করে সেখানে বসতে হবে, এবং সেটির সঙ্গে তার ইথিক্যাল এডুকেশনের প্রশ্নটি সংযুক্ত করাটা খুবই মানে জরুরি। এবং তারা বেশিরভাগ সময় মিসগাইডেড করে, এবং এইটিকে আরেকটি হচ্ছে যে বিনিয়োগকারীরা যাতে সুপরামর্শ পেতে পারে এরকম একটি ক্ষেত্র প্রস্তুত করা। বাংলাদেশের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এখন এই জিনিসটা বিবেচনা করতে পারেন যে আমাদের বাজার তো বড় হচ্ছে, বাজারের ম্যাচুরিটি বাড়ছে, বিনিয়োগকারীরা প্রাতিষ্ঠানিক পরামর্শ গ্রহণের জন্য যেতে পারেন এরকম একটি ক্ষেত্র প্রস্তুত করা, প্রয়োজনে লাইসেন্স দিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তারা যেন বিনিয়োগকারীদেরকে পরামর্শ দিতে পারেন, সেজন্য এই লাইসেন্স প্রণয়নের ব্যাপারে ভাবা যেতে পারে। এবং আমার মনে হয় যে এটি যারা এই বিষয়ে যথাযথ জ্ঞান রাখেন এরকম ব্যক্তিদের এবং প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দেওয়া যেতে পারে। আর একটি হচ্ছে যে আর আমি আরেকটি কথায় মানে যুক্ত করতে চাই, সেটি হলো যে
আমাদের বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি করা হয়েছে বা পারসেপশনটি তৈরি হয়ে আছে, সেটি হচ্ছে যে বাজারে যে কোনো মন্দা অবস্থার জন্য হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দায়ী, এবং যে কারণে তারা সবসময় আক্রমণের লক্ষ্যবস্তু করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে। এটি অতীতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকার কারণেও এই পারসেপশন তৈরি হয়েছে, এবং তারা যতটা না বেশি বাজারের সামগ্রিকতা নিয়ে ভেবেছেন, তার থেকে বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠায় ভুগেছেন সেকেন্ডারি বাজার নিয়ে। এবং সেকেন্ডারি বাজারে সূচকের উত্থান পতন তাদেরকে অনেক বেশি চিন্তিত করেছে, এবং অনেক সময় তারা এটিকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এই অ্যাক্টিভিটিস গুলো বিনিয়োগকারীদের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত করেছে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চাইলেই বাজারে উত্থান এবং পতন ঘটাতে পারেন। এটি একটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত পথ বলে আমি মনে করি, এবং বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। এবং সারা পৃথিবীতেই একটি আমরা যদি ম্যাচিউর বাজার দাবি করতে চাই, তো একটি ম্যাচিউর বাজারের প্রধান শর্ত হচ্ছে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া, এবং একটি নিয়ন্ত্রিত বাজার কোনোভাবেই ম্যাচিউর বাজার নয়। এবং এইটিও বিনিয়োগকারীদেরকে তার যে শিক্ষার আগ্রহ, সেই শিক্ষার আগ্রহ থেকে অভিযোগের সংস্কৃতিটাকেই বেশিভাবে তাকে ইয়ে করছে, এসিসি কে অভিযুক্ত করবার যে সংস্কৃতি, সেই দিকেই তাকে ধাবিত করছে। আমি যখন এই আলোচনায় যুক্ত হবার আগে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন যে ফেসবুক গ্রুপ গুলো আছে সেখানে আমি একটু ঢোকার চেষ্টা করেছি, এবং সেখানে দেখেছি যে গত কয়েকদিন ধরে স্বল্প মূলধনী কোম্পানির যে দরপতন হচ্ছে, এবং সেটি নিয়ে ইতিমধ্যেই নানা অশ্লীল ভাষায় গালিগালাজ চলছে। এবং এটি কিন্তু ওই সংস্কৃতি, আমরা ওই পারসেপশন তৈরি করেছি বলে এটি ঘটছে। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং বিনিয়োগকারীদের মধ্যে এই বার্তা দিতে হবে যে সূচকের ওঠানামা করার কাজ নিয়ন্ত্রক সংস্থার নয়, সেটি ইভেন প্রাইমারি রেগুলেটর হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জেরও নয়। তারা এনশিওর করবেন এখানে একটি লেভেল প্লেইং ফিল্ড আছে, এবং কোনো ধরনের ম্যানিপুলেশন এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হলে সেটিকে প্রতিহত করা এবং সেটিকে আটকে দেয়া, এবং দুষ্টের দমন শিষ্টের পালন, এই নীতিতে পরিচালনা করবার বাজারে। সর্বোপরি আমরা এখানে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যদি সত্যিকার অর্থেই বিনিয়োগকারীদের শিক্ষিত করতে চাই, তাহলে আসলে গণমাধ্যমকে প্রশিক্ষিত করতে হবে। গণমাধ্যমে যারা আমরা লেখালেখি করি, কথা বলি, তাদেরকে বাজার এবং বাজার ব্যবস্থা সম্পর্কে শিক্ষিত করে তোলা দরকার। এবং আরেকটি বিষয় হচ্ছে তথ্যের গণতন্ত্রায়ন, যাতে ক্যাপিটাল মার্কেট হচ্ছে এখানে ইনফরমেশন হচ্ছে নেটওয়ার্ক, এবং যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে তত বেশি সফল হওয়ার সম্ভাবনা। কিন্তু এটিকে যদি মুষ্টিমেয় মানুষের জন্য রাখা হয় এবং সমগ্র বিনিয়োগকারীদের জন্য সমানভাবে ডিসেমিনেশন না করা হয়, তাহলে এক ধরনের বৈষম্যমূলক আচরণ তৈরি হয়, এবং যারা ইনফরমেশন পান না তাদের জন্য ক্ষতির শিকার হওয়ার আশঙ্কাটা বাড়ে। এই জন্য আমি বারবারই বিভিন্ন আলোচনায় এটিকে বলতে চাই যে তথ্যের গণতন্ত্রায়ন দরকার, এবং তথ্যের অবাধ প্রবাহটা নিশ্চিত করা দরকার। অবাধ প্রবাহ নিশ্চিত করতে পারলে আমরা বিনিয়োগকারীদেরকে সচেতন এবং প্রশিক্ষিত করবার মধ্য দিয়ে একটি ভাইব্রেন্ট পুঁজিবাজার প্রতিষ্ঠা করতে সক্ষম হব, এবং এর মাধ্যমে দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো, এবং আমাদের যে 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বের সামনে নিজেদেরকে তুলে ধরবার যে প্রত্যাশা এবং লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জনাব হাসান ইমাম রুবেলকে। আপনি যথার্থ বলেছেন যে পুঁজিবাজার আসলে আমরা দোষারোপ করি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জকে। আসলে পুরো বিষয়টি হওয়া উচিত সাপ্লাই আর ডিমান্ডের উপরেই সবকিছু নির্ভর করবে, এবং এই শিক্ষা নিয়েই আমাদেরকে সামনের দিনগুলোতে এগিয়ে চলতে হবে।
এখন আমি আলোচনার জন্য অনুরোধ করব ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেনকে। সুধীমণ্ডলী, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন। শরীফ ভাই, আপনি মনে হয় মিউট হয়ে আছেন, আপনি মিউটেড হয়ে আছেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। হ্যালো, জি, এখন শোনা যাচ্ছে, বলুন প্লিজ। এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন প্লিজ। বিশ্ব বিনিয়োগ সপ্তাহ 2021 উপলক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুঁজিবাজারের উন্নয়ন বিনিয়োগ শিক্ষা গুরুত্ব শীর্ষক আলোচনায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইদুর রহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম, কিনোট স্পিকার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, সম্মানিত আলোচক ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট জনাব হাসান ইমাম রুবেল ও অনুষ্ঠানের সঞ্চালক জনাব এমডি রিয়াদ মতিন সহ সবাইকে আমার আন্তরিক সালাম জানাচ্ছি এবং সকল অংশগ্রহণকারী অতিথিবৃন্দ এবং সাংবাদিকগণকেও আমার সালাম জানাচ্ছি। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন উপলক্ষে আজকের এই পুঁজিবাজার উন্নয়নে বিনিয়োগ শিক্ষা গুরুত্ব শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন উপলক্ষে মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং পুঁজিবাজারে তাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত করে তোলা। পুঁজিবাজারে উন্নয়নে বিনিয়োগ শিক্ষার গুরুত্ব অপরিহার্য। অনুষ্ঠানের মূল প্রবন্ধে যা বিশদভাবে বর্ণিত হয়েছে। আমরা জানি যে একটি দেশের উন্নয়নে সে দেশের অর্থনীতি উন্নয়নের উপর নির্ভরশীল, আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন সে দেশের পুঁজিবাজারের উন্নয়নের উপর নির্ভরশীল। পুঁজিবাজার যত বেশি সমৃদ্ধ হবে, অর্থনীতি তত বেশি মজবুত হবে, দেশ ততই উন্নতি হবে। আমাদের পুঁজিবাজার অন্যান্য যে কোনো সময়ের চেয়ে আজ অনেক বেশি শক্তিশালী, অনেক সমৃদ্ধশালী। বর্তমান কমিশন তাদের দক্ষ ব্যবস্থাপনা ও শক্ত নিয়ন্ত্রণের দ্বারা বাজারের সর্বক্ষেত্র আমূল পরিবর্তন এনেছে। বিনিয়োগের জন্য, বিনিয়োগকারীর জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও ব্যবসা বান্ধব বাজার তৈরিতে সক্ষম হয়েছে। বিনিয়োগের জন্য পুঁজিবাজার একটি উত্তম স্থান। এখানে একজন বিনিয়োগকারী যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নির্বিঘ্নে তার বিনিয়োগ করতে পারে। তথাপিও যে কোনো ভুল সিদ্ধান্তে এখানে লাভের বিপরীতে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। তবে যথাযথ বিনিয়োগ শিক্ষা নিয়ে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা এড়িয়ে সহজেই লাভবান হওয়া সম্ভব। আমাদের পুঁজিবাজারের বর্তমানে প্রায় 20 লক্ষ বিনিয়োগকারী রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই ক্ষুদ্র বিনিয়োগকারী। এই ক্ষুদ্র বিনিয়োগকারীর একটি বৃহৎ গোষ্ঠী বিনিয়োগ শিক্ষায় যথাযথভাবে শিক্ষিত নয়। তারা তালিকাভুক্ত কোনো কোম্পানির আর্থিক বিবরণী এবং অন্যান্য প্রাপ্ত তথ্যাদি সঠিকভাবে বিশ্লেষণ করতে সক্ষম নয়। তাই অধিকাংশ সময় তারা গুজব, ধারণা এবং আবেগের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকে। শুধু তাই নয়, অনেক সময় তারা বড় বিনিয়োগকারীদের অন্ধ অনুসরণ করে যে কোনো মানের শেয়ার তাদের পুঁজি বিনিয়োগ করে।
এর ফলে বাজারের কারসাজির সম্ভাবনা আরো বহুগুণ বেড়ে যায়। সঠিক বিনিয়োগ শিক্ষা থেকে বঞ্চিত বিনিয়োগকারীরা গুজব ও অন্যের কথায় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে শুধু নিজেদেরই ক্ষতি করে না, বরং তাদের কার্যক্রমের দরুন পুঁজিবাজার তথা দেশের অর্থনীতিতে অস্থিতিশীল হয়ে পড়ে। বিনিয়োগ শিক্ষা ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কের জ্ঞান। বিনিয়োগ শিক্ষার ফলে আর্থিক ঝুঁকি এড়িয়ে বিনিয়োগকে সুরক্ষিত রাখা যায়। এই শিক্ষার ফলে বিনিয়োগকারীগণ বিভিন্ন বিনিয়োগ পণ্যের উপযুক্ততা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান নিয়ে সঠিকভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সক্ষম হন। বিনিয়োগকারীগণ পুঁজিবাজারের চালিকা শক্তি। বিনিয়োগকারী পুঁজিবাজারের প্রাণ, তাই বর্তমান কমিশন বিনিয়োগকারীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট আইনের সংস্কার সহ সকল স্তরের প্রয়োজনীয় পরিবর্তন এনেছে। তাই আজ আমাদের পুঁজিবাজার বিনিয়োগকারীর নিকট একটি নির্ভরযোগ্য ও আস্থার স্থলে পরিণত হয়েছে। ব্যবসার উপযুক্ত পরিবেশ ফিরে পাওয়ায় বিনিয়োগকারীগণ আজ নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের বিনিয়োগ নিয়ে পুঁজিবাজারের দিকে ঝুঁকছে। বাজার উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে বিনিয়োগকারীদের শিক্ষিত ও সচেতন হতে হবে। উন্নয়নের সাথে শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষাবিহীন বিনিয়োগ ঝুঁকির কবলে পড়ে, বিনিয়োগকারীদের হতাশাগ্রস্ত করে দেয়, দীর্ঘমেয়াদে বাজারে বিনষ্ট করে, পুঁজিবাজারের উন্নয়ন ব্যাহত হয়, দেশের অর্থনীতিতে আঘাত হানে। তাই পুঁজিবাজারে উন্নয়নে শিক্ষিত বিনিয়োগকারী থাকা একান্ত আবশ্যক। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ দুইটি বিষয়ের দিকে ফোকাস করেছে। এক, টেকসই অর্থায়ন ও প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধ। পুঁজিবাজারের জন্য দুইটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখতে বাজার সংশ্লিষ্ট সকলকেই আইন কানুন জেনে মেনে চলতে হবে। বাজারও বিনিয়োগের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা খুব শীঘ্রই আমাদের পুঁজিবাজারকে আরো বড় অবস্থানে দেখতে পাবো বলে আশা করছি। আমাদের বাজারে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতিমধ্যে 3টি দেশে রোড শো সম্পন্ন করেছে। তাই আগামীর পুঁজিবাজারকে সঠিকভাবে পরিচালিত করতে এখন থেকেই আমাদের সবাইকে প্রয়োজনীয় উপকরণ নিয়ে যৌথভাবে তৈরি করতে হবে। তৈরি হতে হবে আমাদের বিনিয়োগকারীদের। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2021 উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও বিএসএম আগামী 10ই অক্টোবর বেলা 12 ঘটিকায় একটি ওয়েবিনার আয়োজন করেছে। আমি আবারও বলছি, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2021 উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন ও বিএসএম আগামী 10ই অক্টোবর বেলা 12 ঘটিকায় একটি ওয়েবিনারের আয়োজন করেছে। উক্ত ওয়েবিনারে উপস্থিত সকলকে সাদর আমন্ত্রিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরীফ আনোয়ার হোসেন আপনাকে। সুধীমণ্ডলী, আমরা চলে এসেছি একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে।
আমরা ইতিমধ্যে আমাদের বিশেষ অতিথি অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম স্যার, ওনার বক্তব্য শুনেছি। উনি অত্যন্ত ব্যস্ত এবং জরুরি একটি কাজ থাকায় উনি আমাদের অনুষ্ঠানের শুরুতেই ওনার বক্তব্য দিয়েছেন। এখন আমি অনুরোধ করব আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সালমান ফজলুর রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা স্যারকে আজকের এই আলোচনা অনুষ্ঠানে ওনার বক্তব্য দেওয়ার জন্য। সুধীমণ্ডলী, জনাব সালমান ফজলুর রহমান এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই আলোচনা সভাটা তারা অর্জন করেছেন, যেহেতু যে সাবজেক্টের উপরে যে আজকে আমাদের আলোচনাটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন, আমি কিন্তু সবসময় একটাই কথা বলে এসছি যে আমাদের পুঁজিবাজারে যে সব থেকে বড় দুর্বলতাটা হলো সেটা হইলো যে আমাদের পুঁজিবাজারে একটা স্ট্রাকচারাল খুবই মানে একটা বেসিক স্ট্রাকচারাল আমাদের ডিফেক্টটা রয়ে গেছে। এবং সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু যে ডেইলি যে আপনার টার্নওভার হয় বাজারে, এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর কত এবং আমাদের রিটেল ইনভেস্টর কত। রিটেল ইনভেস্টরে যে আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথাটা বলেন, আর সব আমরা যেটা আমার মনে হয় দ্যাট অ্যাটলিস্ট আপনার প্রায় 80% কিন্তু বিনিয়োগকারীটা হলো ক্ষুদ্র বিনিয়োগকারী, মানে রিটেল ইনভেস্টররা, এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টরটা খুবই কম। এবং অন্যান্য পুঁজিবাজারের সাথে যদি আমরা তুলনা করি, ওখানে কিন্তু ঘটনাটা একদম উল্টা। ধরেন আপনি যদি মুম্বাই স্টক এক্সচেঞ্জ বা আপনার করাচি স্টক এক্সচেঞ্জ, আমি বড় বড় স্টক এক্সচেঞ্জ মানে লন্ডন, নিউ ইয়র্কের কথা বাদই দিলাম, আমাদের অঞ্চলে যতগুলি স্টক এক্সচেঞ্জ আছে সেখানকার যদি আমরা চিত্র দেখি, সেখানে দেখবেন যে উল্টা, মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আপনার বেশি আর রিটেল ইনভেস্টরটা কম। তো এটার জন্যেই যেহেতু আমরা এখন অনেক পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে, অনেকগুলি নতুন এসইসি কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, নতুন কমিশন আসার পরে নতুন চেয়ারম্যান, নতুন মেম্বার, ওনারা অনেকগুলি মানে এই জিনিসটা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেন বাড়ে, মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ডগুলি, ইন্স্যুরেন্স সেক্টর, এগুলি জন্য তারা চেষ্টা করতেছেন। তারা অনেকগুলি নতুন নতুন রিফর্মসটা নিয়ে এসছেন, সংস্কারগুলি আনছেন। কিন্তু তারপরেও যে আজকে যেটা আপনারা সেমিনার করেছেন, যেটা সাবজেক্ট আমাদের শিক্ষা দেওয়াটা, অ্যাকচুয়ালি এটাই খুবই গুরুত্বপূর্ণ। শুধু আপনার আমি তো মনে করি শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের না, আপনার ইভেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সেও আমাদের কিন্তু প্রফেশনালিজম আনতে হবে, আর শিক্ষাটা খুবই প্রয়োজন। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে, আমি যেটা মনে করি যে অনেকেই আমার সাথে, অনেক লোকজন যারা নতুন করে পুঁজিবাজারে আসতে চান বা যারা অলরেডি আছেন, তারা কিন্তু আমি অনেক সময় অবাক হই যে তারা কিন্তু বেসিক জিনিসগুলিও অনেক আপনার তারা ওয়াকিফাল নয়। মানে ধরেন আপনার পি রেশিও, আপনি যে একটা শেয়ার কিনবেন সেটার পি রেশিওটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
সেই শেয়ারের আপনার নেট অ্যাসেট ভ্যালুটা কত আছে, সেই শেয়ারের আপনার ইপিএসটা কি ছিল, ওই শেয়ারের আপনার গত 2 বছর 3 বছর ট্রেন্ডটা কি ছিল, এই ধরনের জিনিসগুলিও কিন্তু অনেক, এটা তো কিন্তু আমি মনে করি একদম ফান্ডামেন্টাল একদম বেসিক জিনিস। তো আমি যখন কেউ বলে কি হ্যাঁ আমি সেটা অনেক এই দাম ভালো আছে কিনতেছি, তো আপনার পিটা কি, এখন যদি আপনি অনেক হাই পিতে কিনতেছেন তাহলে হ্যাঁ কিনতে পারেন, এমন না যে আপনার হাই পিতে শেয়ার কেউ কিনবে না, কিন্তু জেনে শুনে তাহলে কিনতে হবে। তাহলে আপনি জানেন কি হ্যাঁ আজকে হাই পিতে আছে, কিন্তু এই কোম্পানির ভবিষ্যতে এমন কিছু একটা তারা করতেছে বা তারা ইনভেস্টমেন্ট করেছে বা নতুন একটা ইনভেস্টমেন্ট করছে, বা আমরা একটা মার্কেটে তারা ডিসক্লোজার দিয়েছে, একটা এক্সপেকটেশন আছে দ্যাট ভবিষ্যতে তাদের ইপিএস বাড়বে এবং তাদের পিটা কমে যাবে। তো দিস ইজ একটা জিনিসটা হলো। এখন এই যে শিক্ষা দেওয়াটা, এই শিক্ষাটা কে দিবে আপনার, এটা আমার যতদূর মনে হয় দ্যাট এটা দু জায়গায়, একটা হচ্ছে যারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছেন তারা কার মাধ্যমে কিন্তু শেয়ারটা কিনে, তারা কিন্তু ব্রোকারদের মাধ্যমে শেয়ার কিনে, মেইনলি থ্রু দি ব্রোকারদের। তো এখানে আমি কিন্তু মনে করি যারা আমাদের ব্রোকার হাউসগুলি আছে, ব্রোকারদেরও এখানে একটা ডেফিনেট একটা দায়িত্ব আছে, তাদের যে গ্রাহকরা আছেন, যাদেরকে তারা সার্ভিস দিচ্ছেন, সেবা দিচ্ছেন, তাদেরকে তারা কিন্তু সাথে সাথে এই তথ্যটাও দিবেন, কিছু বেসিক শিক্ষাটা, যে কিভাবে শেয়ার মার্কেট স্ট্রাকচার হয়, একটা শেয়ারের মূল্যটা কিভাবে যাচাই বাছাই করা উচিত, এটা একটা জিনিস। আর একটা জিনিস যেটা আছে যে আমাদের এখন যদি ইদানিং আমি দেখেছি শুরু হয়েছে, কিন্তু আমি মনে হয় এটা আরো ব্যাপকভাবে এটা করা দরকার, ইজ দ্যাট আমাদেরকে প্রত্যেকটা কোম্পানির উপরে রিসার্চ, যেটা বিদেশে আমরা দেখি প্রত্যেকটা কোম্পানির উপরে আপনার রিসার্চ পাবলিশ করে, এটা কিন্তু আপনার মার্চেন্ট ব্যাংকারদের থেকেও, মার্চেন্ট ব্যাংকাররাও করে, বড় বড় ব্রোকার হাউস যারা আছে তারাও করে, এবং এই রিসার্চটা করা খুবই ইম্পর্টেন্ট। তাতে হয় কি, কেউ রিসার্চের কাগজটা আপনি দিতে পারেন টু দি বিনিয়োগকারী, আর তারাও এটা স্টাডি করে তারাও একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটাও কিন্তু এক ধরনের শিক্ষারই আপনার অংশ হয়ে যাবে, যে যদি ভালো রিসার্চ। কিন্তু আবার এখানে এই যে রিসার্চ যে করা হবে, এটাও কিন্তু একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, রুলস এন্ড রেগুলেশন থাকতে হবে, যে এটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আপনার এই রিসার্চের মাধ্যমেও কিন্তু আপনার ভুল রিসার্চ যদি হয়, অথবা রিসার্চে যদি ভুল তথ্য দেওয়া হয়, এবং যদি ওখানে আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাবদিহিতা যদি না থাকে, তাহলে কিন্তু আবার ভালো করতে গিয়ে এই জিনিসটাও কিন্তু আবার একটা সাংঘাতিক ভাবে ইট ক্যান বিকাম একটা, মানে আমি মনে করি একটা ডেঞ্জারাস জিনিস হয়ে যেতে পারে। সো এটাকে রিসার্চ যদি একদিকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অপরদিকে ওটার কিন্তু আপনার নিয়ন্ত্রণ করাটাও খুবই দরকারি। সো আর যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, আমি কিন্তু মনে করি আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সটাকে আমাদের আরো শক্তিশালী করতে হবে। বিদেশে আমি দেখেছি যে অনেকগুলি ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে যারা কিন্তু তার যে অ্যাকাউন্ট ম্যানেজার আছে তার উপরে ছেড়ে দেয়, ঠিক আছে আমি তোমাকে এত টাকা দিলাম, তোমার উপরে আমি ছেড়ে দিলাম, তুমি আমার পোর্টফোলিওটা ম্যানেজ করো, তুমি আমার, আর সে বলে দেয় কি আমি অমুক অমুক, মানে একটা ব্রড আপনার গাইডেন্সটা আপনি নিয়ে নিতে পারেন। আপনার পোর্টফোলিও ম্যানেজার, আপনি কিন্তু আপনার গ্রাহককে জিজ্ঞেস করতে পারেন কি ভাই তুমি কি ফার্মা সেক্টরে করতে চাও, ফার্মা সেক্টরে তুমি ইনভেস্ট করলে এই হবে, তুমি ব্যাংকিং সেক্টরে করতে চাও, তুমি ইন্স্যুরেন্স সেক্টরে করতে চাও, করে ওর থেকে একটা গাইডলাইন নিয়ে, একটা আপনি ম্যান্ডেট নিয়ে তারপর ডে টু ডে ইনভেস্টমেন্ট করাটা পোর্টফোলিও ম্যানেজারের, এটা প্রফেশনাল পোর্টফোলিও ম্যানেজার প্রয়োজন যারা ভালো রিটার্ন দিতে পারে। সো এটাও আমি মনে করি এটাও শিক্ষার একটা অংশ, এটা আমাদের যারা
পোর্টফোলিও ম্যানেজার হবেন, যে এই কাজটা যারা করবেন তাদেরকে আসলে কিন্তু প্রফেশনাল হইতে হবে। তাদেরকে নেসেসারি শিক্ষা, নেসেসারি কোয়ালিফিকেশন তাদের থাকতে হবে, নেসেসারি অভিজ্ঞতাটা থাকতে হবে, না হলে তারা এই কাজটা ভালোভাবে করতে পারবেন না। আর একটা হইলো যেটা এখন আমরা দেখতেছি ভালো দিতেছে মিউচুয়াল ফান্ড। আমাদের মিউচুয়াল ফান্ড গুলিটাকেও আমরা কিন্তু যদি শক্তিশালী করতে পারি, যেটা কমিশন থেকে আমি লক্ষ্য করেছি হচ্ছে, আর এবং রিসেন্টলি অনেকগুলি মিউচুয়াল ফান্ডের রিটার্নটাও ভালো দিচ্ছে, তারা ভালো ডিভিডেন্ডও দিচ্ছে। এই মিউচুয়াল ফান্ডটাকে আমাদের শক্তিশালী করা দরকার। তাহলে হয় কি, একটা ক্ষুদ্র বিনিয়োগকারী যে আছে, যদি সে মার্কেটের সম্বন্ধে তার কিছু আইডিয়া যদি নাও থাকে, সে একটা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করলো, ওখান থেকে সে রিটার্ন পারলো। আর এখন আরেকটা হলো দ্যাট মিউচুয়াল ফান্ডের ট্রেডিংটা আমাদের খুব প্রয়োজন যে ইন দ্য মার্কেট, সো দ্যাট আমি যদি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি, আমি এক্সিট করতে চাইলে আমি আইদার একটা প্রিমিয়াম অর ডিসকাউন্ট আমি কিন্তু যেন এক্সিট ইজিলি করতে পারি, সেটাও আমার মনে হয় যে ইম্পর্টেন্ট প্রয়োজন আছে ফর মিউচুয়াল ফান্ড। আরেকটা হলো মার্কেট মেকিং, এটাও কিন্তু খুবই দরকার। এখন কমিশনটা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তারা মার্কেট মেকার লাইসেন্সও এখন দিচ্ছেন, 1-2 জন নিয়েছে। আমি কিন্তু যারা এখানে মার্চেন্ট ব্যাংকাররা আছেন, ব্রোকাররা আছেন, আজকে এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে এনকারেজ করব যে আপনারা যেন মার্কেট মেকিং লাইসেন্স গুলি নেন। ভালো ওনারা সিস্টেম করেছেন, দ্যাট মার্কেট মেকিং লাইসেন্স নিয়ে আপনি 5টা স্টক, ডেজিগনেটেড স্টক আপনি আইডেন্টিফাই করে চিহ্নিত করলেন যে আমরা এই 5টা স্টকের আমরা কিন্তু মার্কেট মেকিং করবো। মার্কেট মেকিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অলসো আপনার ফাংশন। তো এগুলি সবকিছু যেটা আমি বলতেছি এজ আ পার্ট অফ মার্কেটটাকে শক্তিশালী করা, মার্কেটটার মধ্যে একটা স্থিতিশীলতাটা আনা, এটা যদি আমরা করতে পারি, তার সাথে সাথে শিক্ষাটা যেটা বলেছেন, যদি আমরা শিক্ষাটা দিতে পারি, তাহলে আমি মনে করি আমাদের পুঁজিবাজারের জিনিসটা ভালো হবে। আরেকটা আমাদের যে কথাটা হচ্ছে যে আমরা কিন্তু ইন্ডেক্স নিয়ে খুব ফিক্সড হয়ে গেছি, ইন্ডেক্স বাড়তেছে, ইন্ডেক্স কমতেছে। আসলে ইন্ডেক্স ইজ নট, ইট ইজ ইম্পর্টেন্ট ডেফিনেটলি, আমি বলবো না অত ইম্পর্টেন্ট না, ইট ইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের আসলে আমাদেরকে যেটা রিয়েলি দেখা উচিত ইজ যে ইকোনমির সাথে আমার মানে ম্যাক্রো লেভেলে আমি যেটা দেখার দরকার ইজ দ্যাট আমার মার্কেট ক্যাপিটাল, আমার জিডিপির কি পার্সেন্টেজ, সেটা যেটা আমার জিডিপি গ্রো করতেছে, আমার অটোমেটিকলি আমার মার্কেট গ্যাপও গ্রো করবে। যেমনি আমার ইকোনমিতে গ্রোথ হবে, আপনার পুঁজিবাজারেও গ্রোথ হওয়ার এটা কিন্তু ন্যাচারাল। সো ইন্ডেক্সটা আপনার আস্তে আস্তে গ্রো করবে। যেটা আমাদেরকে খুব সতর্ক থাকতে হয় যে ইন্ডেক্সটা আপনার হঠাৎ উপরে যেন না চলে যায়। আপনার ধাপে ধাপে যদি ইট কিপস গ্রোয়িং, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু যদি হঠাৎ আপনার চলে যায়, তারপর কিন্তু আপনার একটা কারেকশন, মানে ক্র্যাশ হয়। তখন কারেকশন না, তখন ক্র্যাশ হয়, যেটা আপনার 96-তে হয়েছে, 2009-তেও হয়েছিল। মানে আপনি তখন দেখেন ইন্ডেক্সটা কিভাবে 4 দিন, 7 দিন, 15 দিন শুধু বাড়তেছে, there was no correction, and then হঠাৎ যখন কারেকশন হইলো, আপনার একদম ক্র্যাশ করলো। এখন যেটা আমাদের অতীতে যে আমি দেখতেছি যে গত এই বছরে বিশেষ করে আপনার কোভিড এর মাধ্যমেই আমাদের ইন্ডেক্স যা বেড়েছে, কিন্তু এভরি টাইম যখন একটা লেভেলে আসে আবার আপনার একটা কারেকশন হয়ে তারপর আবার যায়। তো এটা যেটা হলো আমি বলবো কি একটা স্টেবল ইনক্রিজ, মানে আপনার ইকোনমির গ্রোথ হচ্ছে, তার জন্য আপনার তার সাথে সাথে ইন্ডেক্সটাও গ্রো করতেছে। তো এটাও নিয়ে আমাদেরকে, এটাও একটা শিক্ষার ব্যাপার। ইউসি অনেকে আমাদের আছেন যারা ইন্ডেক্স বাড়তেছে,
তারা কিন্তু না বুঝে তারা অনেকগুলি কমেন্টস করেন যে ইন্ডেক্স এত বেড়ে গেছে, আমাদের তো ঝামেলা হইতেছে। আর এটা ধরেন আজকেরই কথা বলি, আজকে তো মার্কেট কারেকশন হয়েছে, গতকালের তুলনায় আজকে ইন্ডেক্সটা কিছুটা কমেছে, এটা দিস ইজ দ্য কারেকশন, আপনার প্রফিট টেকিং হবে। এটা কিন্তু দিস ইজ দি ন্যাচারাল প্রসেস অফ আপনার একটা পুঁজি বাজারে। তো এখানে কিন্তু আমি মনে করি এই যে কথাগুলি আমি বললাম, আর অন্য বক্তারা যে কথাগুলি বলেছেন, অন্য বক্তারা আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যুস গুলি ওনারা রেজ করেছেন, এই সব কিছুই কিন্তু একটা আপনি বলতে পারেন একটা শিক্ষার ব্যাপার। এই যে কথাগুলি আমরা বলেছি, এই কথাগুলি আমাদেরকে শিক্ষা হিসাবে কিন্তু আমাদেরকে, যারা প্রফেশনালরা, যারা এই মার্কেটে স্টেক হোল্ডার আছে, আর যারা বিনিয়োগকারী আছে, ওয়েদার দে আর আপনার ক্ষুদ্র বিনিয়োগকারী অথবা প্রফেশনাল বা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, তাদেরকে কিন্তু এই কথাগুলি গুছিয়ে সুন্দরভাবে আমরা সবাই যারা স্টেক হোল্ডার আছে, এটা আমাদের দায়িত্ব ওনাদেরকে এটা প্রচার করা, ওনাদেরকে এটা জানিয়ে দেওয়াটা। আর শেষ করার আগে আমি একটি কথা বলতে শুধু চাই, সেটা হলো বন্ড মার্কেট। আমি প্রথমে বলেছিলাম যে আমাদের মার্কেটের একটা দুর্বলতাটা আছে, স্ট্রাকচারাল ডিফেক্ট আছে, রিটেল ইনভেস্টর ভার্সেস আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ঠিক তেমনি আপনার আরেকটা দুর্বলতা আছে আমাদের পুঁজিবাজারে, সেটা হলো আমাদের বন্ড মার্কেট ইজ নট দেয়ার। এখন চেষ্টা করা হচ্ছে বন্ড মার্কেটটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি, এটা খুবই দরকার। বিকজ যে বিনিয়োগকারী যেটা আছে, সে দুই ধরনের বিনিয়োগকারী, একটা আছে যে ফিক্সড ইনকাম বিনিয়োগকারী আছে, আর একটা আছে যারা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করি। প্রত্যেকটা পুঁজিবাজারে আপনি দেখবেন যে একটা ভাইব্রেন্ট বন্ড মার্কেট আছে, এবং আপনি মুম্বাইটা দেখবেন অথবা নিউ ইয়র্ক, লন্ডন যদি দেখেন, বন্ড মার্কেটের যে মার্কেট ক্যাপিটালাইজেশন, সেটা আপনার ইকুইটি মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশন 3, 4, 5 গুণ বেশি। অথচ আমাদের এখানে তো 2 গুণ বেশি হওয়ার তো দূরের কথা, ইকুইটি মার্কেটের হার্ডলি 2%, 3% হলো মার্কেট ক্যাপিটালাইজেশন বন্ড মার্কেটে। তো এটাও আমাদেরকে কাজ করতে হবে, বন্ড মার্কেটটাও আমাদেরকে ভাইব্রেন্ট করতে হবে। তাতে আপনার বিনিয়োগকারীর কাছে একটা চয়েস থাকবে, সে কিছুটা তার বিনিয়োগ সে ফিক্সড ইনকামে করতে পারে, আর কিছুটা সে আপনার ইকুইটি মার্কেটে করতে পারে। সো এই কথাগুলি বলে আমি কয়েকটি কথা বলে আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ জানাইতে চাই। আমি কিন্তু মনে করি সময় উপযোগী আপনারা এই আলোচনা সভাটা আজকে আয়োজন করেছেন, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, এটাই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আজকের মাননীয় প্রধান অতিথি জনাব সালমান ফজলুর রহমান এমপি, ওনার দীর্ঘ অভিজ্ঞতার অনেক কথা আমরা শুনলাম। আমি আশা করি যে আমাদের পুঁজিবাজার উন্নয়নে সেটা আমাদের কাজে লাগবে। আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। আর বক্তব্য দেওয়ার মতো কিছু নেই আমাদের। আমাদের অনুষ্ঠানের শুরু থেকে আমাদের মাননীয় বিশেষ অতিথি ছিলেন আমাদের আজকের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তুল ইসলাম স্যারের বক্তব্য শুনেছি। আমাদের মূল প্রবন্ধ পাঠ করেছেন, তার বক্তব্য শুনেছি, এবং আমাদের যে ডিসকাশন হাসান ইমাম রুবেল এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সমস্ত হাই অফিসিয়াল যারা আজকের এই ওয়েবিনারে যোগদান করেছেন, ডিএসসির সমস্ত অফিসিয়ালস যারা আমাদের সাথে আজকে যোগদান করেছেন,
ক্যাপিটাল মার্কেট, সমস্ত অ্যাসোসিয়েটেড রিলেটেড এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ডিএসসি সমস্ত ব্রোকার্স যারা আমাদের সাথে আজকে যোগদান করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং সবশেষে আমাদের জার্নালিস্ট ফোরাম যারা আমাদেরকে সর্বব্যাপারে আমাদের এই যে অনুষ্ঠানের বিষয়গুলো চারিদিকে পৌঁছে দেন, হ্যাঁ, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।